নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদ বিরোধিতায় দেশের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ রয়েছে। এদিকে জুলাই নিয়ে করা প্রামাণ্যচিত্রের ২৪-এর আন্দোলনকারীদের যথাযথভাবে তুলে দেওয়া হয়নি এমন অভিযোগ এনে রাষ্ট্রপতির অনুষ্ঠানস্থল ছেড়ে চলে গেছেন এনসিপি নেতারা। অন্যদিকে দেশে আরেকটি বিপ্লব অনিবার্য দাবি করে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দেশে আসেন, দেখা হবে রাজপথে, শেখ হাসিনার উদ্দেশ্যে এমন কথা বলেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। মোটামুটি এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন। আমাদের আজকের যে অনুষ্ঠানের নাম দিয়েছি সেদিন এদিন, এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব এনসিপি, আছেন ব্যারিস্টার জহুরুল আদিব চৌধুরী, সংসদ সদস্য। দুজনকেই ছুটাছুটি ছিল একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ আওয়ামী লীগ ইস্যুতে বা অন্য দল ইস্যুতে। সেই জায়গাটা থেকে আপনাকে জানতে চাবো যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি ঠিক কতটা পরিবর্তন হয়েছে? একটা বড় পরিবর্তনের জন্যই যে অভ্যুত্থান, সেই জায়গাটায় আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য, এবং ধন্যবাদ দিয়ে শুরু করছি আমার সহ আলোচককেও। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তিতে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমি তো মনে করি আমরা খুব ভালো একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আপনি যেটা বলছিলেন যে 5-6 মাসে কাদা ছুড়াছুড়ি, আমরা রাজনীতিবিদ, রাইট? রাজনীতিবিদ, আমরা বিভিন্ন দল নিয়ে আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে আজকে একটা সরকার পেয়েছি, একটা স্ট্রং বিরোধী দল পেয়েছি, সাথে আমরা মানে যে আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ডেমোক্রেটিক প্রসেসের থ্রুতে আজকে আমরা দাঁড়িয়ে আছি। তো এই অবস্থাতে অবশ্যই আমরা সবাই তো আর এক দল করি না, এটা তো বাকশাল টাইপের কিছু না যে আমরা সবাই এক কথা বলে সবাই একসাথে একই কথা বলবো। এবং এক্স্যাক্টলি ডেমোক্রেসির বিউটি হচ্ছে যে we will have our difference of opinion, but at the same time আমরা কি এফেক্টিভ একটা পার্লামেন্ট পেয়েছি? আমি যে আমার সৌভাগ্য হয়েছে দ্বিতীয় অধিবেশন থেকে জয়েন করা, বাজেট অধিবেশনে আমি দেখেছি অবভিয়াসলি উই হ্যাড আওয়ার সিরিয়াস কি বলবো ডিফারেন্স অফ অপিনিয়ন। কয়েকটা জায়গাতে খুব সুন্দর সুন্দর বক্তব্য এসেছে সব পক্ষ থেকেই, কিন্তু দিন শেষে আবার যখন বাজেট পাশের দিনের কথা যদি আমি বলি, সেদিন কিন্তু খুবই সুন্দরভাবে আমরা যে সময়ের আগেই অনেকটা এটা আনপ্রেসিডেন্টেড ওয়েতে সময়ের আগেই আমরা ক্লোজ করতে পেরেছি। সো এবং ওইখানে আমি দেখেছি সবাই একসাথে হয়ে এসেছেন, কারণ কি আমরা দেশের জন্য কাজ করছি। কারণ প্রত্যেকটা দলের মাথায় আছে যে একটা ইলেকশন হয়েছে, আজকে এই অবস্থানে এসেছি, 5 বছর পরে আরেকটা ইলেকশন হবে, তখন আমরা কিন্তু আবার আমরা জনগণের মুখের সামনে দাঁড়াবো এবং আমরা একটা এক্সপেকটেশন নিয়ে যাব। সো এই অবস্থাতে আমি মনে করি অবশ্যই আমাদের মধ্যে ডিফারেন্স অফ অপিনিয়ন থাকবে, অনৈক্য থাকবে, হয়তোবা কিছুটা রাজনীতির মাঠে আমাদের কালচারাল যেভাবে হয়ে এসেছে কিছুটা কাদা ছুড়াছুড়ি চলে আসে। এই আমরা তো ওভারনাইট চেঞ্জ হতে পারবো না, আমাদের জাতিগতভাবে কিছুটা আমাদের চ্যালেঞ্জেস আছে, বাট ওভারঅল যদি আমি মনে করি মানে যদি কি ইন্ডিকেটার্স দেখি, অবশ্যই আমি মনে করি রাজনৈতিকভাবে এই মুহূর্তে বাংলাদেশ একটা আমাদের সার্বভৌম দেশ হিসেবে আমাদের গর্ব করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার মতো একটা সমালোচনা বলেন বা আলোচনা বলেন, সেটা হচ্ছে যে বিএনপির ভাগ্য ভালো। বলা হয় যে বিএনপির ভাগ্য ভালো যে তারা সংসদে দুর্বল বিরোধী দল পেয়েছে। দুর্বল কিভাবে বলা চলে? আমাকে বলেন, যেটা হচ্ছে জামাতে ইসলামী এনসিপি, উনার কোন অংশে দুর্বল? উনারা কি মানে এই যে সংসদে অনেকে নিউকমার এই দৃষ্টিকোণ থেকে বলে না, আমাদের সংসদে 350 এমপির মধ্যে 260 জন আমি ওনাদেরকে অবশ্যই আমার মনে করি একজন দক্ষ কম্পিটিটর হিসেবে পেয়েছি। যে আসবে আপনার কাছে যেতে চাই একটু ফরিদুল হক, আপনি বলবেন সেই একই জিজ্ঞাসা যে আপনারা তো একটা পরিবর্তন আনার জন্য গণ অভ্যুত্থানে সম্মুখ যোদ্ধা, আপনারা নতুন বন্দোবস্তের কথা বলেছেন, আপনারা মধ্যপন্থার কথা বলেছেন, সেই জায়গাটা কি আপনারা আছেন? জি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত সহ আলোচক এবং দর্শক যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 5ই আগস্ট আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। বিশেষত আমরা যারা 71 পরবর্তী প্রজন্ম, আমরা যারা জীবিত, তাদের জীবদ্দশার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ দিন আজকে। তো এই দিনে আমি যারা জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা আহত এবং দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করতেছি। জি, আপনার প্রশ্নটা ছিল হচ্ছে যে মানে আপনারা নতুন বন্দোবস্তের কথা, নতুন বন্দোবস্তের ক্ষেত্রে যেটা হয়, আপনারা কিন্তু আছেন ডানপন্থার দিকে। আচ্ছা, নতুন বন্দোবস্তের ক্ষেত্রে যেটা হয় যে নতুন বন্দোবস্ত এখানে একটা খুব কৌশলে, এটা আপনারা মিডিয়ার লোকেরাই করেছেন। আচ্ছা, কৌশলে আপনারা হচ্ছে নতুন বন্দোবস্তের মধ্যে থেকে একটা শব্দ গায়েব করে ফেলেছেন। বলেছি নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট, নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আচ্ছা, তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য একটা মানে 1 নম্বর কিংবা প্রধান পূর্ব শর্ত হচ্ছে পুরনো যে রাজনৈতিক বন্দোবস্ত, এই রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে যে স্টেট এবং ইকোনমিক যে সেটেলমেন্টটা থাকে ওইটা আপনাকে চেঞ্জ করতে হবে। দেন নতুন পলিটিক্যাল সেটেলমেন্ট কিংবা নিউ পলিটিক্যাল সেটেলমেন্টে আপনি প্রবেশ করবেন এবং আস্তে আস্তে আগাবেন। আপনি খেয়াল করে দেখেন 2 বছর আজকে হলো, 2 বছরে
পুরনো রাষ্ট্র এবং পুরনো অর্থনৈতিক কাঠামোর কোনো পরিবর্তন হয়েছে? তো হয়নি। সো নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট তো আমাদের একার উপরে ডিপেন্ড, এটা আমাদের আকাঙ্ক্ষা, আমরা এটা করতে চাই, কিন্তু এটা আমাদের একার উপরে পুরোপুরি ডিপেন্ড করে না। রাইট। আচ্ছা, এটাকে আর একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে সুবিধা হবে বুঝতে। সেটা হচ্ছে, ধরেন আমরা এখানে একটা রুমে আছি, আমরা 3 জন মানুষ আছি। এখন ধরেন 3 জনের ভেতরে আপনারা 2 জন হয়তো বা ধূমপান করেন না, কিন্তু রুম থেকে এই মুহূর্তে আমরা বেরোতে পারছি না, রুমটা বদ্ধ। হ্যাঁ, আমি ধূমপান করি এবং আপনাদের সম্মতিতে হোক কিংবা অসম্মতিতে হোক আমি একটা মানে স্মোক করলাম, তাহলে এই স্মোক করার যে কি বলে যে ধোয়ার যে ক্ষতিটা, এটা আপনারা না করেও কিন্তু আপনি এটা সেটা দিতে বাধ্য সবাই হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে যে আপনি করেন না বিধায়ী আপনি একটা ভালো জিনিস পাবেন, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে এই যে নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট, বাকি যারা স্টেক হোল্ডার্স আছে ওই রুমের মধ্যে প্রত্যেককে এখানে একমত হতে হবে। মানে আপনি খেয়াল করে দেখেন, আমরা মানে 3রা আগস্ট যখন 1 দফার ঘোষণা হচ্ছে, 1 দফার ঘোষণার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শব্দ আছে হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। আমি আরেকটু ইলাবোরেট করে যদি বলি, আমরা গণ অভ্যুত্থানের সময়, আমি নিজে এই কথা বহু জায়গায় বলছি, এখনও বলি, সেটা হচ্ছে যে আমাদের সামনে প্রধানত 3টা লক্ষ্য ছিল। একটা লক্ষ্য হচ্ছে ফ্যাসিস্ট শক্তির পতন, যেটা হয়েছে 5 তারিখে। 2 নম্বর লক্ষ্য ছিল হচ্ছে যে আধিপত্যবাদী শক্তি, যে আগ্রাসী শক্তি আমাদের সার্বভৌমত্বের উপরে জেকে বসেছিল, যাদের শেল্টারে এখানে আধিপত্যবাদী শক্তি ফ্যাসিস্টরা আমাদের ঘাড়ে চেপে বসেছিল, ওদের পরাজয়। সেটাও আমরা কিন্তু ওই সময় উইন করেছি। আপনি খেয়াল করে দেখেন, গণঅভ্যুত্থান যখন চলতেছে বহু জায়গাতে, যখন আমরা পুলিশের সাথে ফাইট করতেছি রাস্তা কালিয়াতে, তখন আমরা স্লোগান দিচ্ছি দিল্লি না ঢাকা। দিল্লি তো এখানে ছিল না, কিন্তু আমরা কেন স্লোগান দিচ্ছি? আসলে তো ছিল দিল্লি। সো ওইটাকেও কিন্তু আমরা পরাজিত করেছি। হ্যাঁ, সে আস্ফালন করতেছে বিভিন্ন পর্যায়ে, ওটাকে আমাদেরকে ডিল করতে হবে, সেটা একটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু আমরা পরাজিত করেছি। 3 নম্বর আমাদের আকাঙ্ক্ষা ছিল যে যেই ব্যবস্থার উপরে ভর করে এই ফ্যাসিবাদী শক্তি আমাদের ঘাড়ে চেপে বসলো, এবং ওইরকম একটা ব্যবস্থা থাকলেই একটা আধিপত্যবাদী শক্তি এখানে ওইরকম হেজিমনি ক্রিয়েট করতে পারে যে আপনার পুরো সিস্টেমের উপরে সে কন্ট্রোল নিয়ে নিতে পারে, সেইখানে না থেকেও। আচ্ছা, ওইরকম ব্যবস্থা, ওই ব্যবস্থাটাই হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থা। ওইটার বিলোপের প্রশ্নে যদি আসেন, তাহলে বিলোপ তো হয়নি। বিলোপ যদি না হয়, তাহলে আপনি নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট কীভাবে করবেন? এটা তো মানে সম্ভব না। কেন বিলোপ হচ্ছে না? বিএনপি দায়ী? প্রধানত বিএনপি দায়ী। আচ্ছা, প্রধানত বিএনপি দায়ী, আরো অনেকের দায় আছে, এস্টাবলিশমেন্টের অনেকেই এটার সাথে, যেহেতু বড় দল বিএনপি এবং তার রাষ্ট্রীয় ক্ষমতা। বিএনপি হচ্ছে গণ অভ্যুত্থানে আমাদের কি বলে যে আমাদের কমরেড, আমাদের সহযোগী। হ্যাঁ, আমরা একসাথে লড়াই করছি। বিএনপির সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বিএনপির নেতাকর্মীরা। ধরেন ওয়াসিম যে কারণে জীবন দিয়েছে, ওয়াসিমকে এইরকম ধরেন ফ্যাসিবাদী ব্যবস্থা টিকে রাখার জন্য জীবন দিয়েছিল। বিএনপির একেবারে প্রধান সহ বিএনপির যত নেতা আছে, ওয়াসিমের কবরের সামনে যে বলতে পারবে যে ওয়াসিম এইরকম বাংলাদেশের জন্য জীবন দিছিল? এটা বলতে পারবে না। যদি বলে, এটা প্রতারণা করে বলবে। সো ব্যাপারটা যেটা হচ্ছে যে এই যে নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট, এই নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট আমরা ওল্ড সেটেলমেন্টের যারা সুবিধাভোগী ওনাদেরকে বুঝাইতে হয়তো বা ব্যর্থ হয়েছি, অথবা ওনাদের যে কমফোর্ট জোন, কারণ এই সেটেলমেন্টটা ভেঙে গেলে যে কমফোর্ট জোনটা ভেঙে যায়, ওইখান থেকে ওনারা বেরোতে চান নাই। এখানে আমাদের ধরেন এক ধরনের কি বলবো যে আমরা এককভাবে এটা পারিনি। এইটা যদি আপনি বলেন, এই ব্যর্থতা আমাদের আছে। মধ্যপন্থার কথা আপনি যেটা বলেছেন, মধ্যপন্থা মানেই হইতেছে কোনো কি বলে যে আকাশ থেকে পড়া কোনো ব্যাপার না। আরেকটা জিনিস হচ্ছে, মধ্যপন্থা মানেই আপনি কোনো দেখতে আপাত দৃষ্টিতে যারা ডানপন্থী, তাদের সাথে আপনার কোনো অ্যালাইনমেন্ট থাকবে না, কিংবা আপনার সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না, সংযোগ থাকবে না। আপনাকে যেটা দেখতে হবে, যেটা নিয়ে বারবার অভিযোগ করা হয়, ধরেন 11 দলীয় যে নির্বাচনী ঐক্য, ধরেন ডান দিকে হেলে পড়া মনে হয়, তাহলে আমাদের কিছু করার নেই, কিন্তু আমাদের অবস্থানটা একদম পরিষ্কার। ব্যারিস্টার জহরত, আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে এই যে মানে ফ্যাসিবাদ বিলোপের কথা তিনি বলেছেন, পুরোপুরি হয়নি, মানে হয়নি। সেই জায়গাটায় বিএনপির দিকে কি অভিযোগের তীর মারা যায় কিনা? কারণ বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় দল, এবং বিএনপি এই মুহূর্তে রাষ্ট্রীয় ক্ষমতায়, ফলে ক্ষমতায় থেকে যেটা করা যায় বাইরে থেকে সেটা করা সম্ভব নয়। এর দায়িত্ব কি আপনারা নেবেন যে ফ্যাসিবাদ বিলোপের ক্ষেত্রে আপনাদের ভূমিকা? আমাদের যেটা সমস্যা হচ্ছে, আমরা না মানে ইন জেনারেল আমার কাছে মনে হয় আমরা সব কিছু ওভারনাইট চাই। হ্যাঁ, আমাদের মানে একটু কনটেক্সটটা চিন্তা করতে হবে, রাইট? আমরা কি বিএনপি সরকার গঠন করেছে 6 মাসও হয় না, 180 দিনও হয় না, 5 মাস পার করেছে। হ্যাঁ, 5 মাস পার করেছি আমরা। মানে সরকার গঠন করার পর এখন তো আমি বলতে পারবো না, যখনই আপনার এই যে আপনার তেলের সমস্যা হলো, আমি কি বলতে পারবো অন্য কারো দোষ? এখন আমাকে ইনহেরিট করেছে, আমাকে চালাতে হবে। ব্যাংকিং অবস্থার কথা, অর্থনৈতিক যে সিচুয়েশনে আমাদের দেশে আছে, হ্যাঁ, কোনো ব্যবসায়ীরা কমপ্লেন করে যাচ্ছেন এই মুহূর্তে যে গ্যাসের ক্রাইসিস, রাইট? যে কারণে ফ্যাক্টরি, আমার নিজের যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকের ফ্যাক্টরি বন্ধ করে বসে আছে। মানে তারা যে খুব বড় ব্যবসায়ী তাও না, তারা মিডল যে একটা সাইজের ব্যবসা চালায়, কিন্তু গ্যাসের নাই। এখন তাকে তো তার স্যালারি দিতে হবে, তাকে সে যদি শ্রমিককে স্যালারি বন্ধ করে দেয়, তাহলে তো আবার শ্রমিক বিদ্রোহ হবে। সো
যে চ্যালেঞ্জেস উই হ্যাভ ইনহেরিটেড, এই চ্যালেঞ্জেসগুলোকে ওভারনাইট সলভ করা সম্ভব না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে স্টেপ বাই স্টেপ ধৈর্য ধরে কাজগুলো করতে হবে। ইট উইল টেক টাইম। নোবডি প্রমিস যে ওভারনাইট আমরা চেঞ্জ করে ফেলবো। এখন ফ্যাসিবাদী, উনি যেটা বলছিলেন আমার সহ ফ্যাসিবাদ বিলোপ, আমরা কি বলি নাই আমাদের যে মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের নেতা, উনি কি ক্লিয়ারলি বলেন নাই ডকুমেন্টেড ওয়েতে পার্লামেন্টে দাঁড়িয়ে উনি বলছেন জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হবে। কিন্তু আপা দেখেন, জুলাই সনদ নিয়ে এনসিপি বা জামাতের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এই সনদ নিয়ে বিএনপি প্রতারণা করেছে আমাদের সাথে। আর আপনি এর আগে যেটা বললেন যে গ্যাস, বিদ্যুৎ বা বিনিয়োগ, এগুলো কিন্তু বৈশ্বিক সমস্যা, এগুলো নিয়ে ছাড় আছে আপনাদের। কিন্তু জুলাই সনদ বা গণভোট, এই বিষয়ে কিন্তু জামাত এবং এনসিপির পক্ষ থেকে কড়া সমালোচনা আছে যে এটা আপনারা আসলে পাত্তাই দিচ্ছেন না, গুরুত্বই দিচ্ছেন না, এবং এটার সাথে আপনারা সরাসরি প্রতারণা করেছেন, তারা এই ভাষাই বলছে। এখন মানে কেউ চাইলে যে কোনো শব্দই ব্যবহার করতে পারেন, হ্যাঁ, প্রতারণার মতো কঠিন শব্দ ব্যবহার করতে পারেন। আমরা যে মানে ফ্রিডম অফ স্পিচ আছে, রাইট, উই উইল নট কমপ্লেন অ্যাবাউট দ্যাট। বাট আমার কথা হচ্ছে, আমি আমার দলকে যে অন্ধবিশ্বাসের চোটে আমি বলছি না যে আমার দল যে যা করছে পারফেক্ট, আমি যুক্তি দিয়েই বলি। হ্যাঁ, আমাদের কি এখানে যে ডিফারেন্স অফ অপিনিয়নটা আমার কাছে মনে হয় এটা হচ্ছে মোর অফ যে আমি ইনস্টেড অফ সাবস্টেন্সিয়াল ডিফারেন্স, আমরা জুলাই সনদে কি সাইন করেছি, বিএনপি সাইন করেছি, এটা তো সবার হাতে হাতে আছে, রাইট। তারপর বিএনপি এখন কি করছে, আমরা একটা কমিটি করেছি, ওনারা বলছেন কমিটি হবে না, কমিটিতে ওনারা পার্টিসিপেট করলেন না, ওয়াক আউট করলেন। কমিটিতে বসে কথা বললে কি মানে দুনিয়া উল্টে যেত? সো বিএনপি যে করে নাই, বিএনপির প্রথম কমপ্লেন আসলো, হ্যাঁ, সম্মিলিত ব্যাংক নিয়ে প্রথমে কমপ্লেন। আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়া, পেপার, এভরিওয়্যার খুললেই যে সম্মিলিত ব্যাংক পিছিয়ে যাচ্ছে, বিএনপি কাজ করবে না। কি হচ্ছে আমাদের? কিন্তু সম্মিলিত ব্যাংকটা এখন ফর্মে হয়েছে, এমডি এসেছেন, ডিরেক্টররা এসেছেন, এবং বরঞ্চ আমি শুনছি যে আমলা যারা আছেন তাদেরকেও সরিয়ে ফেলা হবে, যাতে করে এটা একটা প্রফেশনাল ড্রিভেন একটা ব্যাংক হিসেবে চলে। সো না করতে থাকলেও কাজ কিন্তু হচ্ছে। আজকে নিউজ পেপারে, গতকালকে নিউজ পেপারে দেখলাম গৃহায়ণ মন্ত্রণালয়ের আন্ডারে যে আপনার বিভিন্ন পদায়ন হবে, বিভিন্ন বদলি হবে, সবগুলা কি লটারির মাধ্যমে হচ্ছে, যাতে করে ট্রান্সপারেন্সি থাকে। সো কাজ কিন্তু হচ্ছে। আমরা এখন যেটা হচ্ছে যে প্রতারণার মতো কঠিন শব্দ ব্যবহার করলে আসলে আলোচনার টেবিলে না বসে আসলে কোঅপারেশনটা কি পাচ্ছি আমরা? মানে যেটা ওনাদের এক্সপেকটেশন যে হ্যাঁ গণভোট নিয়ে কি আমরাও তো চাইলে অনেক কড়া শব্দে বলতে পারি যে গণভোটটা আসলে কোয়েশ্চেনগুলো কি ওয়াজ ইট এগ্রিড না? আপনাদের পক্ষ থেকে তো কিছু নোট অফ ডিসেন্ট ছিল। এক্স্যাক্টলি। সো আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে আমরা বলেছি জুলাই সনদ, আমরা যদি প্রতারণা তো করতাম তাহলে তো আমরা বলতাম জুলাই সনদ 100% এগ্রিড, বা সাইন করে বলতাম হ্যাঁ চলেন যাই। কিন্তু আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি না, আমরা আমাদের যেখানে মনে করেছি আমাদের ডিফারেন্স অফ অপিনিয়ন আছে আমরা সেটা ডকুমেন্টেড করেছি, এবং আমরা এটাই বলছি, বারবার বলছি যে আমরা যেভাবে আমরা জুলাই সনদ আমরা স্বাক্ষর করেছি ঠিক এভাবে আমরা বাস্তবায়ন করব। এখন 5 মাসে আমরা কমিটি করেছি, কমিটিতে ক্লিয়ারলি বলা হচ্ছে যে কমিটি শুধু একা ডিসিশন নেবে না, সবার সাথে ফিডব্যাক নিয়ে কাজগুলো হবে। সো সেখানে কোঅপারেশনটা না দিয়ে এই যে পার্লামেন্টে ওয়াকআউট করলাম, বাইরে আমি মানে কড়া ভাষায় কথা বললাম, কোঅপারেশনটাও তো আসতে হবে। এটা তো বিএনপি একা করতে পারবে না। উই হ্যাভ আ পার্লামেন্টে সব দলের রিপ্রেজেন্টেশন আছে, সবাই মিলে আমরা কাজটা করি। যদি দেখে যে না প্রিন্সিপাল লেভেল দেখা গেল যে জুলাই সনদ এখন যেটা এই যে প্রতারণার মতো কথা আছে যে বিএনপি, আপনি কমিটিতে দাঁড়িয়ে বলেন যে না এটা আপনি বলেছিলেন, এখন আপনি বদলাচ্ছেন কথা, তারপরে এসে বলতেন, মিডিয়াতে গিয়ে বলতেন যে দেখেন বিএনপি এইভাবে প্রতারণা করছে, মানে উইদাউট এনি বেসিস, উইদাউট এনি স্পেসিফিক এক্সাম্পল। এই যে এটা ঢালাওভাবে রাজনীতির মাঠ গরম করার কৌশল, উইচ ইজ ফাইন। রাজনীতির দল থাকলে রাজনীতির মাঠে গরম থাকবে মাঝে মধ্যে, ঠিক আছে, কিন্তু কোঅপারেশনটাও থাকতে হবে। ফরিদুল হক, আপনারা কি রাজনীতির মাঠ আসলে গরম করার জন্য এগুলো বলেন? আচ্ছা, মানে এইটা ধরেন খুব আচ্ছা, বিরোধী দলের অন্যতম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে রাজনীতির মাঠ গরম। সেটাই, এটা প্রথমেই করে নিলাম, ওটা স্বীকার না। বলা হয় যে আপনার সংসদে যতটা লিবারেল নমনীয়, রাজপথে ঠিক ততটাই গরম। সংসদের তো একটা নির্দিষ্ট প্রসিডিউরের মধ্যে চলতে হয়, সো ওইখানে তো ধরেন ওই প্রসিডিউরের বাইরে যাওয়া যায় না, তাহলে আবার ওই যে খাইতে হয়, কি বলে ওইটাকে, স্পাঞ্জ খাইতে হয়। সো ওইখানে একটা অসুবিধা আছে। যেমন আপনার জন্য যে অসুবিধা, ধরেন উনি যেহেতু পার্লামেন্টে আছেন, উনি সব কথা বলতে পারবেন না, আমি বলতে পারবো, আমি যেহেতু পার্লামেন্টে নাই, ঠিক আছে। সো এইরকম ব্যাপার আছে। তো যাই হোক, আমাদের যেই কারণে এই জায়গাটাতে বিরোধের জায়গাটা এইটা, মানে ওই যে আমি আবার বললাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে পার্লামেন্ট পড়ে কিনা? পার্লামেন্টে তো ফ্যাসিস্ট পার্লামেন্ট, ফ্যাসিবাদী কাঠামোর পার্লামেন্ট। আপনি খেয়াল করেন কীভাবে ফ্যাসিবাদী কাঠামোর পার্লামেন্ট। দুটো উদাহরণ দিই। এখনও এই পার্লামেন্ট চলতেছে 72-এর সংবিধান অনুযায়ী। 72-এর সংবিধানে দুটো আর্টিকেল, 142 আর হলো 70। 142 অনুযায়ী কারো যদি 2/3 মেজরিটি থাকে, এবং আর্টিকেল 70 অনুযায়ী 2/3 মেজরিটি যার কাছে আছে ওই দলের প্রধান যেভাবে চাইবেন সেভাবে উনি সংবিধান এফোর করতে পারবেন। যেটা দুইটা উদাহরণ আমরা দেখেছি
চতুর্থ সংশোধনী এবং পঞ্চদশ সংশোধনী। চতুর্থ সংশোধনীতে বাকশাল করা হয়েছে 6 মিনিটের আলোচনা, বাকশাল করে ফেলা হয়েছে, এবং এই পার্লামেন্টই তো করা হয়েছে, তো অন্য কোনো পার্লামেন্ট সেই মানে পার্লামেন্ট হয়তো জায়গাটার আমি কথা বলছি, আমি বলছি এই পার্লামেন্ট, এই কাঠামোটার মধ্যেই পঞ্চদশ সংশোধনী জনগণের রক্ত দিয়ে অর্জন করা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এটাকে বাতিল করে দেওয়া গেছে। এই পার্লামেন্টে তো করা হয়েছে, ওই কাঠামোটা তো এখনো আছে। আমরা যেটা বলছি, যেই আর্গুমেন্টটা আমরা একেবারে গণঅভ্যুত্থানের পর থেকে ঐক্যমত কমিশন, সংস্কার কমিশনগুলোর মধ্য দিয়ে, এইগুলো তো সেটেলড ইস্যু ছিল যে আপনি এবার মানে 48টা প্রস্তাব ছিল যেটা হচ্ছে সংবিধান পরিবর্তনের, ওইটার উপরে তো গণভোট হয়েছে। গণভোট আমাদেরকে কেন করতে হলো? গণভোট করতে হয়েছে কারণ এই যে মৌলিক যে সংস্কারগুলো আপনি এই পার্লামেন্টারি সংশোধনী করে আপনি এটা পারবেন না। এই সংস্কারগুলো করতে হলে আপনাকে একটা সংবিধান সংস্কার পরিষদ করতে হবে, এই জন্য আমাদেরকে কিন্তু গণভোট করতে হয়েছে। গণভোটের মধ্য দিয়ে আমরা জনগণের কাছ থেকে কিন্তু একটা রায় নিয়েছি, জনগণ আমাদেরকে একটা পাওয়ার দিয়েছে, একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার, যেই পাওয়ারের বেসিসে পার্লামেন্ট একই সাথে ডুয়েল রোল প্লে করার কথা। আচ্ছা, খেয়াল করেন এই গণভোটে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিএনপির অনেকেই এই গণভোটে হ্যাঁ ভোট চেয়েছেন। তো গণভোটে যে আপনি হ্যাঁ ভোট চাইলেন, চাওয়ার মধ্যে কি গণভোটের যে ব্যালট পেপারটা, সেই ব্যালট পেপারের উপরেই তো আপনি চাইছেন। ধরেন ওইখানে আপনার একমত দ্বিমত আছে, সবারই একমত দ্বিমত আছে। আপনি জুলাই সনদে বিএনপি যা যা করতে চায়, আমাদের সব জায়গায় কি একমত আছে? আমরা তো একমত নাই, কিন্তু বিএনপি যেহেতু মেজরিটি পাইছে তারা এটা করবে, তাদের নোট অফ ডিসেন্ট অনুযায়ী, এটাতে আমাদের আপত্তি নেই তো। কিন্তু গণভোটে জনগণ আপনাকে যে রায় দিয়েছে, ওই রায় আপনাকে মানতে হবে। ওই রায় আপনি যখন মানছেন না, তখনই এটা প্রতারণার কথাটা আসছে। প্রতারণার ক্ষেত্রে আরেকটা আমি নোট দিই, সেটা হচ্ছে আপনি খেয়াল করে দেখেন, সালাউদ্দিন আহমেদ সাহেব কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে উনি খুব সুন্দর করে বলছিলেন যে আমরা তখন সংস্কারে রাজি হয়েছিলাম নির্বাচনের জন্য। এটা তো ধরেন আপনি জনগণকে যে কমিটমেন্ট করলেন, কমিটমেন্ট করে এসে ক্ষমতাটা পাওয়ার পরে আপনি কথা উল্টে দিলেন। এই ধরনের মানে প্রবণতা কিংবা এই ধরনের বক্তব্য কিন্তু আমরা দেখেছি। আমার খুব কাছের পছন্দের বড় ভাই শেখ রবিউল আলম, উনি আপনার ধরেন এই যে যোগাযোগ মন্ত্রী, উনি বলছে যে নির্বাচনের আগে আমরা বলছিলাম, পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে, নির্বাচনের আগে আমরা বলছিলাম যে এই টোল উঠাই দিব, নির্বাচনে জেতার জন্য অনেক কথা বলতে হয়। এটা হচ্ছে যে ভঙ্গি, এইটা তো প্রতারণা। এইটা আমরা জুলাইয়ের পরে এটা আমরা চাই না, এটা প্রতারণা। আপনি যদি তখন এটা না মানে মানতেন, আপনি চাইলেন কেন? ব্যাপারটা হচ্ছে যে চাইছে হচ্ছে দুইটা কারণে। একটা কারণ হচ্ছে যে এইটা যদি না চাইতো তাহলে এই পরিমাণ ভোট পাইতো না, এটা তারা তখন বুঝতে পারছে। নির্বাচনটাও কিন্তু জরুরি ছিল। হ্যাঁ অবশ্যই, আমাদের তো আপত্তি নেই তো, আমাদের আপত্তি দেশ যেদিকে যাচ্ছিল। আরেকটা ব্যাপার ছিল, আরেকটা ব্যাপার হচ্ছে খেয়াল করেন, যদি কোনো কারণে বিএনপি 209টা আসন পাইছে না, 10টা আসন যদি কম পাইতো, তাহলে কি আপনি মনে করেন গণভোট মানতো না? অবশ্যই তখন মানতো, কারণ তখন তারা আবার সংবিধান পরিবর্তন করতে পারতো না। তো এই যে প্রতারণা, এটা তো মানুষ বোঝে। এইটা আপনি যতই টেকনিক্যাল টার্ম বলেন, যতই আপনি আইনি ভাষায় বলেন, এটা মানুষকে আপনি এটা বোঝানো কঠিন, মানুষ এটা বুঝে। এবং আরেকটা ব্যাপার কি, 6 মাস যে গেল, 6 মাসে আপনি দেখেন গুরুত্বপূর্ণ যে সংস্কারের যে অধ্যাদেশগুলো, মানে এই সংস্কার পরিষদের বাইরে যেগুলো 133টা অধ্যাদেশ, গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিল করে দেওয়া হয়েছে, মানবাধিকার কমিশন বাতিল করে দেওয়া হয়েছে, গুম অধ্যাদেশ বাতিল করে এখন আবার হচ্ছে যে এমনভাবে করা হচ্ছে, ওইটা আসলে করার কোনো মানে না। আমি জানি না এটা আপনি জানেন কিনা। হ্যাঁ, এই যে প্রবণতা, এই প্রবণতা তো এটা তো পরিষ্কার যে আপনি আসলে পুরনো রাষ্ট্রটাকে টিকে রাখছেন। এসব কারণে আপনারা প্রতারণা বলছেন। এটা তো মানে এই কমিটমেন্ট ছিল যে এটা তার পরিবর্তন পরে এসে আপনার কাছে যাবো যে আপনার এ বিষয়ে যদি কিছু বলে। দর্শক একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক বিরতির পর আবারও ফিরলাম আলোচনা। আমরা কথা বলছিলাম সেদিন এদিন নিয়ে। আমি যেতে চাই ব্যারিস্টার জহরত, আপনি একটু বলবেন যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি একটু কথা বলেছেন যে দেশে আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে পড়েছে, এই জন্য তিনি সবাইকে প্রস্তুত থাকতে বলেছেন। এটা আজকে বলেছেন। আচ্ছা, এর আগে তিনি বলেছিলেন যে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে, তখনও সবাইকে প্রস্তুত থাকতে বলেছিলেন। এনসিপির নাহিদ বলেছিল যে ঢাকা থেকে বড় আন্দোলনের ডাক আসবে, প্রস্তুত থাকেন। মানে এখন কি এমন অবস্থা হচ্ছে যে এত বড় বড় আন্দোলনের ডাক আসবে? আর একটা বিপ্লব, এটা বিপ্লব না গণ অভ্যুত্থান, কারণ বিপ্লব হইতে 36 বছর লাগে ধরি আর কি, কিন্তু সেই জায়গাটায় আর একটা বিপ্লব কতটা যৌক্তিক, মানে আপনারা কিভাবে দেখছেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এইটা দুঃখজনক। মানে আমরা আসলে আমাদের জনগণ কি অবস্থা দিয়ে যাচ্ছে আমাদের এটা ফিল করতে হবে না? আমরা তো মানে রাজনীতি কেন করি? দেশের মানুষের জন্য তো করি, রাইট? দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য করি। আমার দেশে এখন আমার কি দরকার? আমার অর্থনৈতিক চাকাটাকে আমার ঘোরানো দরকার। অর্থনৈতিক চাকা সম্পূর্ণ স্থবির হয়ে আছে, এটাকে ঘোরানোর জন্য আমাদের অবস্থা খুবই খারাপ, তলানিতে আছে, কর্মসংস্থান নেই বললেই চলে। কর্মসংস্থান নেই বললেই চলে। আপনার ঢাকা শহরে যে টেসলা রিকশাতে ভরে গেছে কেন? মানুষজনের তার গ্রামে কোনো কাজ পাচ্ছে না, সে টেসলা রিকশা। আপনি যদি মানে ওদের সাথে কথা বলেন, আপনি টের পাবেন যে
টেসলা রিক্সাও যে আমি ইনিশিয়ালি শুনেছিলাম যে অনেকে ড্রাইভার চাকরি ছেড়ে দিয়ে, প্রাইভেট কারের ড্রাইভার সে চাকরি ছেড়ে দিয়ে টেসলা চালাচ্ছে, কেন? রোজগার ভালো। এখন দেখবেন আপনি যে মানে 20টা 30টা পড়ে আছে, খালি বসে আছে, কারণ এত বেশি চলে এসে সাপ্লাই ভার্সাস ডিমান্ড, রাইট? টেসলা রিক্সা ঢাকা শহর ভরে গেছে, কেন? মানুষ গ্রামে কাজ পাচ্ছে না, সে বাধ্য হয়ে ঢাকায় আসতেছে। তাদের কাজ দেওয়ার জন্য, কর্মসংস্থান বাড়ানোর জন্য, অর্থনৈতিক চাকা ঘোরানোর জন্য আমার কি দরকার? স্টেবিলিটি দরকার। হ্যাঁ, এখন এই স্টেবিলিটিটা কি শুধু একটা সরকার পারবে? না, কখনোই না। আমাকে সেটা তো সবাইকে মিলে কাজ সবাইকে নিয়ে করতে হবে। right? এই দায়িত্ব কি শুধু সরকারের? তাও কিন্তু না। আজ বাদে কাল যদি আপনি ইলেকশন হয়, সেখানে তো আপনাকে যেতে হবে, সবাইকে যেতে হবে। গিয়ে আপনি তখন কি বলবেন যে আমি সরকার চালাতে দেই নাই? মানে ইজ দ্যাট এ গুড আর্গুমেন্ট? ডেফিনেটলি না। তো সেক্ষেত্রে আমার দেখতে হবে আসলে আমরা আর আমাদের অনৈক্য থাকবে, আমাদের ডিফারেন্স অফ অপিনিয়ন থাকবে। ধরে নিলাম প্রতারণাই করেছে বিএনপি, প্রতারণার জন্য কি এখন আপনি মানে জনগণকে সাফার করাতে চান, নাকি আপনি ইন্টেলেকচুয়ালি আপনি এটাকে নিয়ে ডিবেট করতে চান? দেয়ার আর মেনি ওয়েজ অফ রিয়েলি, মানে আপনি যদি দেখেন যে আমরা অনেকভাবে বিএনপিকে কিন্তু এখন পর্যন্ত কি রাজনৈতিক প্রোগ্রামে যে আপনার আটকে দিচ্ছে ঢাকা শহরে, আমি তো দেখি নাই। এখন কথা হচ্ছে এই ধরনের প্রোগ্রাম করেন আপনারা, আপনাদের যদি যেসব জায়গায় গ্রিভেন্সেস আছে আপনারা উঠিয়ে ধরেন, জনগণের সামনে যান, দেয়ার ইজ নো প্রবলেম। বাট আমরা করছি কি, আমরা মানে হঠাৎ করে 180 ডিগ্রি টার্ন নিয়ে নিচ্ছি। আমি সংসদে আমি বলবো আমাদের বিরোধী দলীয় নেতা খুব চমৎকার ভূমিকা পালন করেছেন। আমি যেটা আমার কাছে অ্যাজ আ ইয়াং পার্লামেন্টারিয়ান আমার কাছে যেটা স্মরণীয় থাকবে, যে আমি যখন বাজেটের পাশের দিন দেখলাম আপনার হচ্ছে দেয়ার আর ফিডব্যাক, রাইট? যে আমাদের বিরোধী দলীয় নেতা উনি ফিডব্যাক দিলেন, তারপর আমাদের বক্তব্য দিলেন, তারপর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিলেন। মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলা চেঞ্জেসের কথা উনি বললেন। তারপর বিরোধী দলীয় নেতা দাঁড়িয়ে একটা সুন্দর কথা বললেন, উনি বললেন 16 কলা পূর্ণ হয়ে যাবে যদি সাইকেল রিলেটেড একটা চেঞ্জেস করা হয়। তার মানে কি 16 কলা পূর্ণ হয়ে যাবে, মানে সবকিছু তারা একমত মেনে নিচ্ছে আর কি। সাচ এ নাইস গেস্টার, রাইট? এতে করে আমার মনে হয়েছে যে না, এই পার্লামেন্ট